আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতিসংঘে ভাষণে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরলেন ডক্টর ইউনূস। ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কামনা। তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেবার আহ্বান বিএনপির। নির্বাচনে বেশি সময় নিলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে আশঙ্কা জামায়াতের। গত দেড় দশকে অপহরণ গুমের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব বলছেন আইনজীবীরা। তথ্য প্রমাণ নষ্ট করে ফেলার অভিযোগ স্বজনদের। গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে অত্যাচার এবং হয়রানির সব অভিযোগ তদন্ত করা হবে জানালেন ডিবি প্রধান। প্রযুক্তির মাধ্যমে অভিযান তদারকির আশ্বাস। এবং ভারতের রপ্তানি আর অক্টোবরে নিষেধাজ্ঞার অজুহাতে আরেক দফা বাড়ল ইলিশের দাম। রাজধানীর বাজারে 1 কেজি ওজনের মাছ 2000 টাকা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাষ্ট্রের সব পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি জানান, বিভিন্ন খাতে টেকসই সংস্কার করে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ তৈরিতে কাজ করছে তার সরকার। এ সময় ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ নির্মাণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা চান বিশ্ব বরেণ্য এই অর্থনীতিবিদ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মঞ্চে ভাষণ দিতে ওঠেন, তখন বিশ্ব নেতাদের করতালিতে মুখর হয়ে ওঠে জাতিসংঘের অ্যাসেম্বলি হল। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, আগের রেওয়াজ চালু রেখেই বিশ্বমঞ্চে বাংলায় বক্তব্য দেন ডক্টর ইউনূস। শুরুতেই কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন তা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের দিনগুলি বিশ্বের সব মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে অনুপ্রেরণা যোগাবে। জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে, তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। দায়িত্ব গ্রহণের 7 সপ্তাহের মধ্যে রাষ্ট্র সংস্কারে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভীষ্ট। সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছি। এইসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে, সেই লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা দাবিদার। একই সাথে ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। গত 2.5 বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী। আমরা তাই উভয় পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি। সামাজিক ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তনেরও তাগিদ ছিল ক্ষুদ্র ঋণের প্রবক্তা ডক্টর ইউনূসের বক্তব্যে। সামাজিক ব্যবসার মাধ্যমে যে কোনো ব্যক্তি ভোগবাদী জীবনধারা থেকে উত্তরণ করে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সৃজনশীল শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।
প্রধান উপদেষ্টা জাতিসংঘে এই দীর্ঘ বক্তব্যের সমাপনী টানেন শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বাংলাদেশের জোরালো ভূমিকা রাখার ঘোষণা দিয়ে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। জুলাই আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের সংস্থাটির প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে বৈঠকে গণহত্যার বিচারের উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার ৩ দফার প্রশংসা করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান। এদিকে অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট সমাধান, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে এই সহযোগিতা চান ডক্টর ইউনূস। ইকরামুল হক সায়েমের আরেকটি রিপোর্ট। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় ডক্টর ইউনূস জুলাই আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র নিয়ে আর্টবুক উপহার দেন ব্লিংকেনকে। আধা ঘণ্টার এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট সমাধান, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ডক্টর ইউনূস ও ব্লিংকেনের বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানান, বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রতি গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সহায়তা দেয়া, বিদেশি বিনিয়োগ অব্যাহত রাখতে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। পাচার হওয়া অর্থ ফেরত এবং বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তার আশ্বাস দেন ব্লিংকেন। এদিকে নিউ ইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়ে বিনিয়োগের পরিবেশ আরও কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে পরামর্শ চান তিনি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত। নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে একথা বলেন সংস্থাটির মহাসচিব। বৈঠকে জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের গণ আন্দোলনে নৃশংসতা তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। অন্যদিকে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানের সঙ্গে নিউ ইয়র্কে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা এবং বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে গণহত্যার ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়। প্রসিকিউটর করিম খান রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত ৩ দফার প্রশংসা করেন। এছাড়া এদিন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ও নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের সরকার প্রধান ও সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। সব মামলা প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুরে প্রয়াত নেতা আসম হান্নান শাহর স্মরণ সভায় তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। সংস্কারের মাধ্যমে পরিবেশ তৈরি করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও জানান বিএনপি মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। দলের প্রয়াত নেতা আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের নিজ জেলা গাজীপুরের কাপাসিয়ায় আয়োজিত স্মরণ সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, গণ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলেও পার্শ্ববর্তী দেশে বসে নানা ষড়যন্ত্র করছেন। আপনাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গাজীপুর, এখানে তারা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করেছে না। হিন্দু ভাইদের দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা আমরা বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের নামে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সব মামলা প্রত্যাহারের
দাবি জানান মির্জা ফখরুল। কোন রকম চালবান আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে আমাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এদিকে রাজধানীতে ফার্মাসিস্ট সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, স্বৈরাচার বিদায় নিলেও প্রশাসনে এখনো আওয়ামী লীগের দুর্নীতিবাজরা বহাল তবিয়তে বসে আছে। স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য সচিবকে বলে দিতে চাই, আমরা দেখতেছি প্রায় 2 মাস হয়ে যাচ্ছে দুর্নীতির সাথে যারা জড়িত, যারা হাজার হাজার টাকা দিয়ে বালিশ কিনছে, যারা হাজার হাজার টাকা দিয়ে মশারি কিনছে, যারা হাজার হাজার টাকা দিয়ে মাস্ক কিনছে, প্রত্যেকটা লোক যার যার চেয়ারে বসে আছে। দেশত্রী রিমুখ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মিলনায়তনে সমাবেশে স্বাস্থ্য খাতের বেহাল দশা ঠিক করতে স্বৈরশাসক শেখ হাসিনার অনুসারীদের অবিলম্বে অপসারণের দাবি জানান বক্তারা। মইনুল আহসান, ATN বাংলা, ঢাকা। এদেশে গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিদেশি শক্তির সাহায্যে নয়, দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে সবাইকে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তিনি। খুলনায় জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে তিনি শঙ্কা জানান, নির্বাচন আয়োজনে বেশি সময় নিলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে। খুলনা থেকে SM হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। এক যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে খুলনায় হলো জামাতের রুকন সম্মেলন। সোনারাঙ্গার আল ফারুক সোসাইটিতে আয়োজিত অনুষ্ঠানে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যে জাতি দেশকে স্বৈরাচারের কলঙ্ক মুক্ত করেছে তারাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমির বলেন, রাজনৈতিক দলসহ সবার সাথে আলোচনা করে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে হবে। সংস্কারের ব্যাপারটার উপরে নির্ভর করবে এই সময়টা কতটুকু হবে। আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ, এটা বছরের পর বছর হওয়া উচিত নয়। তাহলে আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা আছে। তৃতীয় পক্ষ জুলুমবাজরা আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে। কিন্তু এই সরকার যদি কোনো জনগণের স্বার্থের বিপরীত কাজে হাত দেয়, আমরা সংশোধনের চেষ্টা করব। কথা যদি তারা আমাদের পরামর্শ শুনতে না চান, সবার আগে আমরাই প্রতিবাদ করব। জামাতের আমির বলেন, বিডিআর হত্যার মধ্য দিয়ে আওয়ামী ফেসিবাদের শাসনের প্রথম ধাপ শুরু হয়, যা 15 বছর অব্যাহত ছিল। একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। দেশের মানুষই বুকের রক্ত দিয়ে আন্দোলনকে সফল করেছে, বাইরের কারো সাহায্যের আমাদের প্রয়োজন হয়নি। যেই জাতি এই দেশকে স্বৈরাচারের কলঙ্ক মুক্ত করেছে বুকের রক্ত দিয়ে, সেই জাতি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদারি করতে হবে কারো সাহায্য ছাড়াই, ইনশাআল্লাহ। সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় ও মহানগর ও জেলা নেতারা বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। 6 বছর পর দেশে ফিরলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তুরস্ক থেকে সকাল 9টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে গণসংবর্ধনা দিয়েছেন সতীর্থরা। আওয়ামী লীগ আমলে নির্যাতিত মাহমুদুর রহমান বলেন, পরাজিত শক্তিরা বিদেশে বসে ষড়যন্ত্র করছে, তাদের প্রতিহত করতে সব দলমতের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আরো জানাচ্ছেন আদ্দিন সজীব। তুরস্ক থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মাহমুদুর রহমান। সকাল থেকেই তাকে বরণ করতে বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন বিএনপি জামাতের নেতাকর্মী, সহকর্মী, সাংবাদিক সহ কয়েকশো মানুষ। যখন অন্যায়ভাবে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হচ্ছিল, তখন তার পত্রিকায় যে নিউজগুলো প্রকাশ করেছিলেন, যে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যায়। দেশের মানুষের যখন কোনো অধিকার সবগুলোই বিগত দিনের ফ্যাসিস্ট সরকার যখন কেড়ে নিচ্ছিল, তখন তিনি কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। 6 বছর নির্বাসনের পর নিজ দেশে এলেন জনপ্রিয় এই কলামিস্ট, লেখক ও সম্পাদক। এই মুহূর্তটি তার মতো আবেগঘন ছিল প্রিয়জনদের কাছেও। দেশে ফিরে নিজের স্বস্তি আর বদলে যাওয়া পরিস্থিতির কথাই সবার আগে জানান মাহমুদুর রহমান। শহীদ হয়ে যারা বাংলাদেশের ভারতের দালাল শেখ হাসিনার ফ্যাসিবাদকে উৎখাত করেছে,
করেছেন সেই শহীদদের বিদেহী আত্মার উদ্দেশ্যে পরম কৃতজ্ঞতা এবং অকৃত্রিম শ্রদ্ধা জ্ঞাপন করছি। ফেসিবাদী সব রাজনৈতিক দল মতের মানুষকে সতর্ক করেন মাহমুদুর রহমান। শেখ হাসিনাকে ভারতের দালাল উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে এখনো ষড়যন্ত্র চলছে। পরাজিত ফ্যাসিবাদ তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায়। এই কারণে আপনারা যারা লড়াই করেছেন, যে ছাত্র জনতা, যে সমন্বয়করা লড়াই করেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। তার বিরুদ্ধে শতাধিক মামলা আছে জানিয়ে মাহমুদুর রহমান বলেন, রোববার আদালতে গিয়ে সাজা ও মামলা মোকাবেলা করবেন তিনি। আগামী 2 দিন হাসপাতালে আমি মায়ের সাথে থাকতে চাই। রোববারে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। উদ্ভট এবং মিথ্যা মামলায় তাকে 5 বছর কারাদণ্ড দেয়া হয়েছিল বলে অভিযোগ করেন মাহমুদুর রহমান। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। গত 1.5 দশকের অপহরণ ও গুমের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এজন্য প্রয়োজন ট্রাইব্যুনাল আইনের সংশোধন। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। একই সাথে গুমের বিচারে আলামত ও তথ্য প্রমাণ সংগ্রহ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। হুমায়ুন চিশতি রিপোর্ট। আমাকে যে জন্ম দিয়েছে, আমার অস্তিত্ব, তাকে আমি হারিয়ে ফেলেছি। আমি জানি না সে বেঁচে আছে না মারা গেছে। আমার একটা প্রশ্ন ছিল, আমি কি সধবা না বিধবা? আমার সন্তান আমাকে প্রশ্ন করে আমার বাবা বেঁচে আছে। গত 1.5 দশক ধরে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের এমন আকুতি কবে শেষ হবে কেউ জানে না। দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও প্রিয় স্বজনদের ফিরে পাওয়া এখনো অনিশ্চিত। উন্মুক্ত করা হয়নি আয়নাঘরগুলো। গুমের প্রমাণ নষ্ট করে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন কেউ কেউ। 1 মাসের বেশি সময় হয়ে গেছে, এখনো আমরা আসলে কেউ জানতে পারিনি। 2-3 জন মানুষ বের হয়ে এসেছেন সিক্রেট ডিটেনশন সেল বা আয়নাঘর থেকে। তার পরবর্তীতে এই পর্যন্ত কিন্তু আর কোনো তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না। 5ই আগস্টের পরে যখন সেই পরিবার সেই তথ্যগুলো, সেই মামলার কাগজগুলো থানা থেকে আনতে গিয়েছে, তখন তাদেরকে বলা হলো যে ছাত্র জনতার আন্দোলনের সময় আমাদের থানায় আক্রমণ করা হয়েছিল এবং থানার সকল কাগজপত্র নাকি ধ্বংস করে ফেলা হয়েছে। আলোচকরা বলেন, দেশের সব গুমের ঘটনাগুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার করা সম্ভব। বিচারের বিভিন্ন দিকও তুলে ধরেন তারা। যথাযথ তদন্ত এখানে হতে হবে, সুষ্ঠু বিচার সেটা নিশ্চিত করতে হবে। মানবতা বিরোধী অপরাধের যে কয়টা সাব ক্যাটাগরি আছে, তার মধ্যে একটা সাব ক্যাটাগরি হলো এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। সব মিলে একটা মামলা যদি করা যায়, একটা মালায় গাঁথলে দেখা যাবে যে এখানে সিস্টেমেটিকও আছে, ওয়াইড স্প্রেডও আছে। যদি সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড শর্ত ফুলফিল হয়, তাহলে এটা আর মার্ডার থাকবে না, এটা টর্চার থাকবে না, এটা এক্সটারমিনেশন থাকবে না, এটা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স হবে এজ এ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হিসেবে। এখন 2 কায়দায় হতে পারে বিচার। একটা হতে পারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, আরেকটা হতে পারে বর্তমানে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে এখানে। গুমের বিচার নিশ্চিতে আইনের প্রয়োজনীয় সংশোধনী দ্রুত করার দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্য ও আলোচকরা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষকে অত্যাচার ও হয়রানির যে অভিযোগ পাওয়া যাচ্ছে, গোয়েন্দা পুলিশ তা নিরপেক্ষভাবে তদন্ত করবে বলে জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। এটিএন বাংলাকে তিনি বলেন, কারো সংশ্লিষ্টতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে স্বচ্ছতা নিশ্চিতে প্রযুক্তির মাধ্যমে ডিবির অভিযান মনিটরিং করার কথাও বলেন তিনি। তার দাবি, অন্তর্বর্তী সরকার তাদের কাজে কোনো হস্তক্ষেপ করছে না। রিপোর্ট মাহবুব কবির চপলের। ডিবির হারুনের নির্দেশে বন্ধ হয়ে যায় আমি ইয়াসমিনে বলছি সিনেমার কাজ। সম্প্রতি এমন অভিযোগ করেছেন সিনেমাটির নায়িকা মিম ও পরিচালক সুমন ধর। ফোন করে বিদ্যাকে বললেন, মিম শোনো, ওই যে তোমার পরিচালক আমার সামনে বসে আছে, এই ছবিটার হবে না, বুঝছো? গোয়েন্দা পুলিশের গোয়েন্দাগিরি কোথায় গিয়ে ঠেকেছিল তা নিয়ে চলছে তীব্র সমালোচনা। শুধু এই ঘটনা নয়, ডিবির বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূত এমন নানা অভিযোগ উঠছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে বলে জানালেন ডিবির অতিরিক্ত কমিশনার
রেজাউল করিম মল্লিক। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বিরুদ্ধে অন্যায় জুলুম নির্যাতন করা হয়েছে, তারা যদি আমাদের কাছে অভিযোগ করেন, এটা প্রমাণিত যদি হয়, তাহলে অবশ্যই আমরা আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা অবশ্যই আমরা করব। ডিবি কি ডিবির বিরুদ্ধে ব্যবস্থা নেবে? ডিবি কেনা, যে অন্যায় করেছে আমরা অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিব। ডিবি পুলিশ মানেই আতঙ্ক ছিল অনেকের কাছে। রাত বিরাতে তুলে নিয়ে অস্বীকার করত পুলিশের এই বিশেষ ইউনিট। কে আসল ডিবি কে নকল তা নিয়ে ধন্দে পড়ে যেতেন মানুষ। এসব বন্ধে প্রযুক্তিগত মনিটরিংয়ে জোর দেয়া হচ্ছে। আমরা তো মধ্যরাতে অভিযান করি বা দিনে করি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ডিবি তার আইডি কার্ড প্রদর্শন করবে, যদি কোনো অভিযোগ থাকে অভিযোগ খতিয়ে দেখবে, তারপরে আমাদের যে কার্যগুলি করা দরকার সেই কাজ আমরা করব। আমাদের মনিটর করার সিস্টেম আছে, আমরা মনিটরিং করে কোনো অফিসার যদি অন্যায় কাজে লিপ্ত হয় সেটাও আমরা তদন্ত করে বের করে নিয়ে আসতে পারবো। তিনি জানান, এই সরকারের সময় স্বাধীনভাবে কাজ করতে পারছেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আইজিপি মহোদয় আমাদের যে নির্দেশনা দিয়েছেন তা আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। যেভাবে আমরা কাজ করছি এখানে কারো হস্তক্ষেপ নাই, আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি না, দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি না, কাউকে প্রশ্রয় দিচ্ছি না। ডিবির ভাবমূর্তি উজ্জ্বল করতে বিতর্কিতদের বাদ দেয়া হয়েছে বলেও জানান তিনি। স্বচ্ছতার সাথে ডিবি বর্তমান কাজ করছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ভরা মৌসুমে চড়া ইলিশের দাম। রাজধানীর বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 2000 টাকায়। এমন চড়া দামের জন্য ভারতে ইলিশ রপ্তানি ও অক্টোবরে মাছ ধরায় নিষেধাজ্ঞার খবরের পাশাপাশি ক্রেতা বিক্রেতারা দুষছেন মধ্যস্বত্বভোগীদের। তাদের দাবি, জেলেরা দাদনের ফাঁদে জিম্মি হয়ে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হলেও বেশি মুনাফা লুটছে পাইকার ও আড়তদাররা। মিজান শাহজাহানের রিপোর্ট। একটু সাশ্রয় মূল্যে ইলিশ কেনার আশায় মোহাম্মদপুর থেকে কারওয়ান বাজার এসেছেন এই ক্রেতা। এখানেও দেখি প্রায় ওই একই দাম, বাড়তি দাম। আশা করছিলাম 4টা মাছ নিব, নিতে পারলাম না, তো 2টা মাছ কিনলাম। 2 কেজি ওজনের 1 পিস ইলিশের দাম 4500 টাকা। 900 গ্রাম ওজনের ইলিশের কেজি 1700 টাকা। 200 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 300 টাকা পিস। 1 কেজি ওজনের একটি ইলিশ কিনতে গুনতে হচ্ছে কমপক্ষে 2000 টাকা। 8-10 দিন ধরে একই দাম চলতে ভাইয়া, বাড়াও নাই কমও নাই। অনেকদিন থেকেই বাড়তি ইলিশের বাজার। ভারতে রপ্তানির অনুমতি ও আগামী মাসে মাছ ধরায় নিষেধাজ্ঞার অজুহাতে ইলিশের দাম খানিকটা বেড়েছে বলে মনে করেন ক্রেতারা। তারা বলেন, জেলেরা ন্যায্য মূল্য না পেলেও পাইকার ও আড়তদাররা হাতিয়ে নিচ্ছেন লাভের গুড়। জেলেরা তারা হয়তো এখানে যে মাছের দামটা 1800 টাকা কেজি, তারাও তো 800 টাকায় ছেড়ে দেয়। এইখানে মধ্যস্বত্বভোগীরা তারা এই বিনা পরিশ্রমে, বিনা আয়োজনে, শুধু তাদের নিজের কারসাজের মাধ্যমে এই বাকি টাকাটা তারা খেয়ে নেয়। বঙ্গোপসাগরের পাশাপাশি চাঁদপুর, বরিশাল, বরগুনা ও ভোলা জেলার আশপাশের পদ্মা, মেঘনা, ডাকাতিয়া, বিষখালী সহ অন্যান্য নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ওইসব এলাকার জেলেরা মাছ শিকার করে নদীর পাড়ে স্থাপিত পাইকারি বিক্রয় কেন্দ্রে ইলিশ বিক্রয় করেন। এসব পাইকারি বিক্রয় কেন্দ্রকে স্থানীয় ভাষায় বলা হয় ঘাট। সেই ঘাটে থাকেন মহাজনরা, যাদের থেকে ঋণ, যেটিকে স্থানীয় ভাষায় বলা হয় দাদন। দাদন নিয়ে মাছ শিকার করেন জেলেরা, ফলে বাধ্য হয়ে ওইসব ঘাটেই তাদের মাছ বিক্রয় করতে হয়। এর ফলে জেলেরা ন্যায্য মূল্য না পেলেও আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছেন পাইকার ও আড়তদাররা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে 71 জন শীর্ষ মাদক কারবারি সহ 846 জনকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। একথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক খন্দকার মুস্তাফিজুর রহমান। গতরাতে রাজধানীর উত্তরার একটি বারে অভিযান চালানোর পর ব্রিফিংয়ে তিনি একথা জানান। অভিযানে 1200 বোতল বিদেশি মদ ও 800 ক্যান বিয়ার উদ্ধার করা হয়। ইয়াসিন রানার রিপোর্ট। রাজধানীর উত্তরার 7 নং সেক্টরে কিংফিশার বারে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ভবনটির নিচতলায় সেফটি ট্যাঙ্কির ভিতরে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে নিয়ে আসা এসব মদ ও বিয়ার অবৈধভাবে মজুত করা হয়েছে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মুস্তাফিজুর রহমান। 1208 বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আমরা জব্দ করেছি এবং বিভিন্ন ব্র্যান্ডের 854 ক্যান আমরা
বিয়ার উদ্ধার করেছি, এটি আমরা জব্দ তালিকা মূলে জব্দ করেছি। যারা এর সাথে জড়িত এই অবৈধ মাদক ব্যবসার সাথে, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। এই অভিযানের আওতায় ইতিমধ্যেই 17 বেশি তালিকাভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে, বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য আটক হয়েছে। সীসাবারের বিরুদ্ধে অভিযান চালানোর কথাও জানান তিনি। যারা এই সীসাবার পরিচালনা করছে, আমরা পর্যায়ক্রমে অভিযান চালাবো, তাদের কাছ থেকে স্যাম্পল নিয়ে আমরা দেখব যে তাদের যে সীসাটি তারা ব্যবহার করছে এটি মাদকের আওতায় আসে কিনা। যদি আমার মাদকের আওতায় আসে অবশ্যই তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মাদক নির্মূলে দেশব্যাপী এ অভিযান চলমান থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কক্সবাজার সহ 3 পার্বত্য জেলায় আকর্ষণীয় পর্যটন স্পট থাকলেও বিদেশি পর্যটকদের মনোযোগ টানতে পারছে না। সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তা ও সেবার মান বাড়িয়ে বিদেশিদের আকৃষ্ট করা গেলে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখতে পারে পাহাড়ের পর্যটন খাত। এবছর পর্যটন দিবসে পর্যটন শান্তির সোপান এই স্লোগানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কক্সবাজার ও খাগড়াছড়ির প্রতিনিধিকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপন হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। বাংলাদেশে পর্যটন প্রসঙ্গে বরাবরই সবার শীর্ষে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সমুদ্রের নীল জলরাশি, মেরিন ড্রাইভের মনোরম দৃশ্য, পাহাড় সমুদ্রের অপরূপ মিতালি মুগ্ধ করে পর্যটকদের। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজারের ইতিহাস সংস্কৃতি সঠিকভাবে তুলে ধরতে পারলে তা হয়ে উঠবে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আমরা যত বেশি বিনোদনের ব্যবস্থা করে দিতে পারবো, আমরা কক্সবাজারে তত বেশি পর্যটককে আমরা ধরে রাখতে পারবো। এক যুগ আগেও পার্বত্য এলাকায় পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের সংখ্যা ছিল সীমিত। অবশ্য সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকের সংখ্যা। তবে অনুমতি না থাকায় এখানে বিদেশি পর্যটক আসা একেবারেই বন্ধ। এছাড়াও পর্যটকদের চাহিদা মতো বিনোদন ও সুবিধাসমূহের ঘাটতির কারণে পাহাড়ি এলাকায় পর্যটক সেই হারে বাড়ছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। খাগড়াছড়িতে যেসব সুবিধা দরকার, যেমন সুইমিং পুল, যেমন আপনার ক্যাবেল কার, যেমন বড় শিশু পার্ক, টুরিস্টদের যে আকাঙ্ক্ষা থাকে, যে ইচ্ছা নিয়ে তারা আসলে পার্বত্য চট্টগ্রাম বা খাগড়াছড়ি এরিয়াতে আসে, তা আসলে পুরোপুরি ফিল আপ হয় না। এদিকে পর্যটন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। সেই সাথে সচেতনতা ও প্রচারণা বাড়ানোর লক্ষ্যে রয়েছে সৈকত পরিচ্ছন্নতা অভিযান, পর্যটক বান্ধব প্রচারণা এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে পর্যটকদের মেলবন্ধন তৈরির বিভিন্ন কার্যক্রম। সদর, রামু, টেকনাফ, উখিয়া, মহেশখালী এবং কুতুবদিয়া এই অঞ্চলগুলোতে আমাদের নানা ধরনের পর্যটনের সুবিধা রয়েছে। আমরা সেই সুযোগগুলোকে নাগরিকদের জন্য এবং পর্যটকদের জন্য উন্মুক্ত করতে চাই। বাংলাদেশের সমুদ্র সৈকত ও রহস্যঘেরা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বিদেশি পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। নিরাপত্তা ও সেবার মান বাড়লে দেশের পর্যটন কেন্দ্রগুলোর সুনাম ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে, এমনটাই মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এ পর্বের শুরুতেই পার্টিক্স খেলার খবর। কানপুরে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 107 রান। সকালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। উদ্বোধনী জুটিতে 26 রান যোগ করে আউট হন জাকির হাসান। 24 বলে কোনো রান না করেই ফেরেন এই ওপেনার। সঙ্গী সাদমান ইসলামের ব্যাটে আসে 24 রান। এরপর তৃতীয় উইকেটে 49 রান যোগ করেন মমিনুল ও নাজমুল শান্ত। দলের 80-তে ফেরেন টাইগার ওপেনার। বাংলাদেশের ইনিংসের 35 ওভার শেষে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। 40 রান নিয়ে মমিনুল আর 6 রান নিয়ে দ্বিতীয় দিন খেলা শুরু করবেন এই দুই ব্যাটসম্যান। ভুটানের সাফ অনূর্ধ্ব 17 ফুটবলের সেমিফাইনালে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না জিতে শেষ 4 নিশ্চিত করে সাইফুল বাড়ি টিটুর দল। ভারতের বিপক্ষে 1-0 গোলে হারের পর
মালদ্বীপের সাথে 1-1 গোলে ড্র করে লাল সবুজ দলের প্রতিনিধিরা। অন্যদিকে পাকিস্তান 5-1 গোলে শ্রীলঙ্কা আর 2-1 গোলে পরাজিত করে ভুটানকে। তাই পারফরম্যান্স বিচারে পিছিয়ে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় মাঠে নামবে দুদল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। জাতিসংঘে ভাষণে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরলেন ডক্টর ইউনূস। ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কামনা। তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নেবার আহ্বান বিএনপির। নির্বাচনে বেশি সময় নিলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে আশঙ্কা জামায়াতের। গত 1.5 দশকে অপহরণ গুমের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব বলছেন আইনজীবীরা। তথ্য প্রমাণ নষ্ট করে ফেলার অভিযোগ স্বজনদের। গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে অত্যাচার এবং হয়রানির সব অভিযোগ তদন্ত করা হবে জানালেন ডিবি প্রধান। প্রযুক্তির মাধ্যমে অভিযান তদারকির আশ্বাস। এবং ভারতের রপ্তানি আর অক্টোবরের নিষেধাজ্ঞার অজুহাতে আরেক দফা বাড়ল ইলিশের দাম। রাজধানীর বাজারে 1 কেজি ওজনের মাছ 2000 টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।